আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে বহু মানুষ। নিহতের সংখ্যা বেড়ে 900। সুদানে ভূমিধসে অন্তত 1000 প্রাণহানি। গাজার নিয়ন্ত্রণ চেয়ে পর্যটন নগরী বানানোর মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের। ইসরায়েলি হামলায় নিহত অর্ধ শতাধিক। ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে নতুন ব্যবস্থা গড়তে চীনের প্রস্তাবে পুতিনের সমর্থন। পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করার ঘোষণা। রুশ ড্রোন হামলায় আবারও অন্ধকারে ইউক্রেনের উত্তর ও দক্ষিণাঞ্চল। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 60,000 মানুষ। প্রতিশোধের হুঁশিয়ারি জেলেনস্কির। এবং মিয়ানমারের নির্বাচনের আগে বিদ্রোহীদের দমনে হামলা জোরদার। হারানো অঞ্চল পুনঃদখলের চেষ্টা জান্তা বাহিনীর। ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আশা মোদির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1100-তে। আহত হয়েছেন অন্তত 3000। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থা। তবে মার্কিন প্রশাসনের বাজেট কাট ছাঁটে জাতিসংঘের সহায়তা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরই মধ্যে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক মহলও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। মাইলের পর মাইল শুধুই ধ্বংসস্তূপ। রোববার রাতে আকস্মিক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানের কুনার প্রদেশ। মুহূর্তের কম্পনে ভেঙে পড়েছে শত শত গ্রাম। মাটির নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। হতাহত হয়েছেন হাজারো বাসিন্দা। আফটারশকে আরও ভেঙে পড়েছে ঘরবাড়ি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার হলেও নানগারহার, লাগমান, নুরিস্তান আর পাঞ্জশিরেও ভয়াবহ ক্ষতি হয়েছে। পাহাড়ি এলাকার দুর্বল অবকাঠামোর কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রেড ক্রস বলছে, হাসপাতালে জায়গা না থাকায় বহু আহতকে খোলা আকাশের নিচেই চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে তাদের টিম মাঠে থাকলেও অর্থ সংকটে উদ্ধার ও সহায়তা ব্যাহত হচ্ছে। মার্কিন সহায়তা কমে যাওয়ায় মানবিক কার্যক্রম অনেকাংশে থমকে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। পাশে থাকার অঙ্গীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। গভীর শোক প্রকাশ করে জরুরি সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে জাপানও। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদের মানবিক অংশীদাররা মাঠে সক্রিয় রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ ভূমিধসে মারা গেছেন অন্তত 1000 মানুষ। দেশটির পশ্চিমাঞ্চলের মর্রা পাহাড়ের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় বিদ্রোহী গোষ্ঠী দ্য লিবারেশন আর্মি। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে তারাসিন নামের গ্রামের অধিকাংশ জায়গা মাটির নিচে চাপা পড়ে। কেবল একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। দুর্যোগ মোকাবিলায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থার কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গুরুগ্রাম ও নয়াদিল্লির রাস্তা পানিতে ডুবে ব্যাহত হচ্ছে যান চলাচল। পাকিস্তানেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। নিহত হয়েছেন অন্তত 33 জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ভারতের উত্তরাঞ্চলীয় গুরুগ্রাম ও নয়াদিল্লিতে ভারী বর্ষণের কারণে রাস্তা পানিতে তলিয়ে গেছে। যানবাহন ও পথচারীরা জলাভূমির মধ্য দিয়ে চলাচল করছে। বৃষ্টির মৌসুমে ভারতে প্রায় 75% বার্ষিক বৃষ্টিপাত হয়। কৃষিক্ষেত্রের জন্য এটি অপরিহার্য হলেও অতিরিক্ত বৃষ্টি জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়ায়। এদিকে ভারতের অতিরিক্ত পানি ছাড়ার কারণে পাকিস্তানের নদী এবং বাঁধে চাপ বেড়েছে। রাভি, সুতলেজ ও চেনাব নদীর বন্যায় হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছে। লাখ লাখ মানুষকে অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে হয়েছে। পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে চেনাব নদীর তীরবর্তী বহু এলাকা প্লাবিত হয়েছে। সিয়ালকোট, চিনিয়ট সহ অন্যান্য এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। প্রদেশে 511টি ত্রাণ শিবির, 351টি চিকিৎসা কেন্দ্র, 321টি পশুপালন কেন্দ্র খোলা হয়েছে। 15,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনর্বাসন খরচ কোটি কোটি রুপি ছাড়াতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ।
আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করেই প্রতিদিন গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গেল একদিনে ইসরায়েলি হামলায় অর্ধ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন বহু মানুষ। এরই মধ্যে গাজাকে পর্যটন ও প্রযুক্তির নগরী বানানোর মার্কিন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে হামাস। গাজায় প্রতিদিনই নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় সোমবারও গাজা সিটির আবাসিক এলাকা এবং শেখ রাদোয়ান অঞ্চল সহ উপত্যকাটির বিভিন্ন স্থানে ট্যাঙ্ক ও বোমা হামলা চালায় দখলদাররা। এছাড়া অব্যাহত আছে বিমান হামলাও। এ নিয়ে গেল একদিনে বহু মানুষ হতাহত হয়েছেন। এমনকি ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি জোর করে বাসিন্দাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরানো হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এদিকে চলমান হামলায় খাদ্য বাসস্থান ধ্বংসের পাশাপাশি উপত্যকাটির শিশুরা বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার শিক্ষা থেকেও। যুদ্ধ ও হামলার কারণে 6.5 লাখের বেশি শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। স্কুল ও বিশ্ববিদ্যালয় ধ্বংস, শিক্ষক শিক্ষার্থী নিহত হওয়ায় শিক্ষা ব্যবস্থা এমন ভঙ্গুর হয়েছে বলে জানান বিশ্লেষকরা। শিক্ষকরা ছোট ছোট গ্রুপে শিক্ষাদান করছেন, আর এসবের কারণে শিশুদের মানসিক স্বাস্থ্য ও শেখার উন্নতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান অনেকে। এরই মধ্যে গাজাকে পর্যটন ও প্রযুক্তির নগরী বানানোর মার্কিন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে হামাস। গাজা বিক্রয়ের জন্য নয়, এটা দেশের অংশ বলে জানিয়েছে গোষ্ঠীটি। এছাড়াও 10 বছরের জন্য উপত্যকাটির নিয়ন্ত্রণ চেয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনাকে অন্যায় আর অমানবিক বলে আখ্যা দিয়েছে হামাস সহ স্থানীয় বাসিন্দারা। নাদিম মারজান, সময় সংবাদ। ফিলিস্তিনকে চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে পশ্চিমা ইউরোপের এই দেশটি। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানান, গাজার মানবিক বিপর্যয়ের জেরে ইসরায়েলি সরকার ও হামাস উভয়ের উপর চাপ বাড়ানো জরুরি। তিনি বলেন, এটি ইসরায়েলি জনগণকে শাস্তি দেয়া নয়, বরং আন্তর্জাতিক ও মানবিক আইন মানতে সরকারকে বাধ্য করার উদ্যোগ। ঘোষিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অবৈধ বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ, ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি পর্যালোচনা এবং সহিংস বসতি স্থাপনকারী সহ কয়েকজন হামাস নেতাকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি ইইউর সঙ্গে ইসরায়েলের বাণিজ্য চুক্তি স্থগিত করার আহ্বানও জানিয়েছে ব্রাসেলস। পশ্চিমা আধিপত্য বিরোধী নতুন বিশ্ব শাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনা প্রেসিডেন্টের প্রস্তাবকে সমর্থন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠকে চীন রাশিয়ার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে জানান ভ্লাদিমির পুতিন। অন্যদিকে পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করবে মস্কো বেইজিং বলে জানান শি জিনপিং। স্থানীয় সময় মঙ্গলবার তিয়ানজিনে আনুষ্ঠানিক বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় শিকে প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করেন পুতিন। দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সোভিয়েত চীন সম্পর্কের প্রসঙ্গ টেনে পুতিন বলেন, আস্থা, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষার মতো বিষয়গুলো দুই দেশের সম্পর্কের কৌশলগত ভিত্তি। বেইজিং মস্কো বরাবরের মতোই একসঙ্গে সামনে এগিয়ে যাবে বলে জানান পুতিন। আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রাশিয়া চীন সম্পর্কের কৌশলগত বিষয়টিতে প্রতিফলিত করে। আমাদের সম্পর্ক অনন্য উচ্চ পর্যায়ে রয়েছে। আমরা একসঙ্গে ছিলাম, এখনো একসঙ্গে রয়েছে। এদিকে শি জিনপিংও পুতিনকে পুরানো বন্ধু বলে আখ্যা দেন। বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে দুই দেশ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পশ্চিমা বিরোধী নতুন বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজের কথা জানান চীনা প্রেসিডেন্ট। প্রাণবন্ত আলোচনার শেষে দুই নেতাকে একসঙ্গে চায়ের টেবিলেও দেখা যায়। এদিন মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেন শি ও পুতিন। 3 দেশের মধ্যে একটি চুক্তিও হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। পুতিন মোদির সাক্ষাতের পর ভারতের বিরুদ্ধে একতরফা বাণিজ্যের অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক 0% নামিয়ে আনার অনুরোধ করেছেন নয়াদিল্লি। এদিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠককে লজ্জাজনক আখ্যা দিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অস্থিরতার মধ্যেই চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতা প্রায় 40 মিনিট একান্তে আলোচনা করেন বলে জানা গেছে। এই সাক্ষাতের একদিন পরেই নয়াদিল্লির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ভারতের একপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের জন্য তীব্র সমালোচনা করেন ট্রাম্প। বলেন, ভারত তাদের কাছে বিশাল
বিশাল পরিমাণ পণ্য বিক্রি করে, অথচ মার্কিন পণ্যের জন্য তাদের বাজার প্রায় নেই বললেই চলে। ট্রাম্প আরও দাবি করেন, ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক 0% নামিয়ে আনার অনুরোধ করেছে নয়াদিল্লি। তবে এখন অনেক দেরি হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। এই সময় রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কেরও সমালোচনা করেন ট্রাম্প। শুধু প্রেসিডেন্ট নন, ট্রাম্পের শীর্ষ বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারত বিরোধী অবস্থান প্রকাশ করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি ভারতীয় তেল কোম্পানিগুলোকে রাশিয়ার লন্ড্রি বলে আখ্যায়িত করেন। অভিযোগ করেন, ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল কিনে শোধন করে প্রক্রিয়াজাত করে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় বেশি দামে বিক্রি করছে। এদিকে নয়াদিল্লি এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। তবে সম্প্রতি ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের স্বার্থে ভারত অন্য কোনো দেশের সামনে মাথা নত করবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সরাসরি যাচ্ছে সেখানে। ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে, কোনো রকমের দ্বিধা ছাড়া, কোনো রকমের দ্বিরুক্তি ছাড়া খুব ক্লিয়ারলি বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। তিনি আরও পরিষ্কার করেছেন পুলিশের মধ্যে কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন, কোন কোন কর্মকর্তা কমান্ড স্ট্রাকচার ভঙ্গ করে কাজ করতেন, কী ধরনের অপরাধ তারা সংগঠিত করতেন, সব কিছু তিনি ব্যাখ্যা করেছেন। আপনারা আদালতে ছিলেন, আপনারা সবাই শুনেছেন। আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে এই সাক্ষীর যে বক্তব্য সেটা গোটা জাতির কাছে পরিষ্কার হবে। আপনারা কি আশা করেন এই প্রিন্সিপাল অ্যাকিউজ কি খালাস পাবে সেটা আশা করেন? এটার কমপ্লিটলি আদালতের বিষয়, এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করব না। আমরা আজকে সাক্ষী যেটা দিয়েছেন সেটার ব্যাপারে কথা বলছি। আমরা সন্তুষ্ট অসন্তুষ্ট কোনো কিছুই বলবো না। এটা চূড়ান্ত নিষ্পত্তির সময় আর্গুমেন্টের মাধ্যমে আমরা বলবো সন্তুষ্ট কিনা, এবং আদালত সিদ্ধান্ত নেবেন যে সাক্ষ্য তিনি দিয়েছেন সেটা ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে কিনা। সুতরাং এই স্টেজে জাস্ট কি বলেছেন সেটাই আপনাদেরকে বলতে পারবো, এর উপরে কমেন্ট করার সময় এখনো আসেনি। উনি কয়েকটা মিটিংয়ে ছিলেন, মানে কোর মিটিংয়ে। জি, পুলিশের আইজি ছিলেন, র্যাবের ডিজি ছিলেন, উনি ডিআইজি ছিলেন। এই যে পদগুলো উনি ব্যবহার করেছেন এবং রাষ্ট্রীয় যে একটা বড় বাহিনীর প্রধান ছিলেন, সেই সময়ে যে সমস্ত গত 15 বছরে তো অনেক অপরাধ হয়েছে, তো বাহিনীর প্রধান হিসেবে শুধু একটি সাক্ষী দেওয়ার কারণে কি তার আগের সব দায়বদ্ধতা চলে যাবে? এটা আদালত নির্ধারণ করবে, এটা আদালত নির্ধারণ করবেন। কারণ হচ্ছে আমরা যে মামলাটার এখানে বিচার্য আজকে সেটা হচ্ছে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, সেই চ্যাপ্টারটুকু। এর বাইরে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত 15 বছরে যা কিছু আছে সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে। সুতরাং উনি যে মামলা সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। এটা কমপ্লিটলি আদালতের বিষয়। মনোজিৎ প্রসিকিউটর, উনি কোর কমিটির মিটিং হতো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, সেখানে উপস্থিত থাকতেন। পরে যখন 4 আগস্ট আরও মিটিং হলো, গণভবনে মিটিং হলো, সব জায়গায় তো তিনি ছিলেন। তো তিনি যতই মানে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন কিনা, কিন্তু তিনি তো কোনো কিছু বাধা দেননি। মানে এতে কি তার যে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ সেটাতে কি তার, আপনারা সাংবাদিক হিসেবে প্রশ্ন করতে পারেন যে তিনি কি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য গ্রহণযোগ্য হবে কিনা, খালাস হবে কিনা, এটা তার আইনজীবীরা অথবা ডিফেন্সের আইনজীবীরা আর্গুমেন্ট করুক। এইটা আদালত নির্ধারণ করবেন তার দায় আছে কিনা, সেই দায়ের কারণে ক্ষমা পাবেন কিনা, কতটুকু শাস্তি দেওয়া হবে। এটা আমাদের এই পর্যায়ে বলার বিষয় নয়, এটা কমপ্লিটলি আদালতের বিষয়। থ্যাংক ইউ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, আমরা সরাসরি ছিলাম সেখানে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবহর মোতায়েনের তীব্র নিন্দা। রাশিয়ার টানা ড্রোন হামলায় আবারও অন্ধকারে ইউক্রেনের দক্ষিণ ও উত্তরাঞ্চল, বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 60,000 মানুষ। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করার পেছনে পশ্চিমাদের হাত আছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে পুতিনের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
ইউক্রেন যুদ্ধের সময়কাল যত দীর্ঘ হচ্ছে, রাশিয়ার আগ্রাসন ততই তীব্র হচ্ছে। রোববারের হামলায় ইউক্রেনের 4টি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। চেরনিহিভ অঞ্চলে অন্ধকারে নিমজ্জিত বহু বাড়িঘর। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সামরিক প্রধান সিরস্কির সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, রাশিয়ার ভেতরে আরও গভীর এলাকায় হামলার প্রস্তুতি নিয়েছে ইউক্রেনীয় সেনারা। সংঘাত দীর্ঘায়িত করায় পশ্চিমাদের উপর দোষ চাপালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, ন্যাটোতে ইউক্রেনকে টানার চেষ্টায় রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগ করেছেন, ইউরোপের যুদ্ধপন্থী দলই শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তার দাবি, মস্কো কূটনৈতিক সমাধানে রাজি, কিন্তু কিয়েভের পক্ষ থেকে কোনো সদিচ্ছা নেই। এছাড়া ট্রাম্পের সঙ্গে পুতিন জেলেনস্কির ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। আলাস্কার ঐতিহাসিক সম্মেলন ও হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠকের পরও পুতিন প্রতিশ্রুতি ভঙ্গ করে ইউক্রেনের হামলার মাত্রা বাড়িয়েছেন বলে অভিযোগ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ট্রাম্পের হাতে নিষেধাজ্ঞা সহ সব ধরনের বিকল্প খোলা আছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মিয়ানমারে নির্বাচনের আগে বিদ্রোহীদের দমনে বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে জান্তা সরকার। এতে নিহত হচ্ছেন বহু মানুষ। চলে যেতে হচ্ছে বাড়ি ঘর ছেড়েও। এমনকি নির্বাচনের জন্য নিয়ন্ত্রিত অঞ্চল পুনঃদখলের চেষ্টাও চলছে। এমনকি এক হামলায় ধ্বংস হয়েছে 125 বছরের ঐতিহাসিক গোকটেক ব্রিজ। এরই মধ্যে মিয়ানমারে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রস্তুতি মাথায় রেখে তিয়ানজিনে এসসিও সম্মেলনে এশিয়ার নেতাদের সঙ্গে যোগ দেন মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। এ সময় বিশেষ বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মিয়ানমারের নির্বাচন ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আশা প্রকাশ করেন মোদী। এছাড়াও তিনি ভারত নির্দেশিত শান্তি প্রক্রিয়ার সমর্থন জানিয়েছেন। তবে পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনরা নির্বাচনের বাস্তবতা নিয়ে সন্দিহান। মিয়ানমারের ৩৩০টি উপজেলার মধ্যে ১৪৪টি বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও ৭৯টিতে চলছে লড়াই। জান্তার লক্ষ্য হল নির্বাচন শুরুর আগে এই সব এলাকা দখল করা, যাতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিয়ন্ত্রণ প্রদর্শন করতে পারে। বিদ্রোহীরা জানায়, যেসব এলাকা এখনও জান্তার নিয়ন্ত্রণে, নির্বাচনে সেখানে অংশগ্রহণ করা প্রায় অসম্ভব। থাবেইকিন, নাওংকিও, মোবেই ও ডেমোসো অঞ্চলে জান্তা সেনারা বিদ্রোহীদের হটিয়েছে। গ্রাম ও শহরে বিমান হামলা ও আর্টিলারি ব্যবহার করছে। এতে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। চলে যেতে হচ্ছে বাড়িঘর ছেড়েও। জাতীয় ঐক্য সরকার এনইউজি ইউনেস্কোকে জানিয়েছে, উত্তরের শান রাজ্যের গোকটেক ব্রিজ ধ্বংস করা হয়েছে। ১২৫ বছর বয়সী ব্রিজটি মান্দালয় থেকে লাশিওতে চলাচল করা রেলপথের অংশ ছিল। এনইউজি আরও অভিযোগ করেছে, জান্তা বাহিনী প্রায় সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ধ্বংস করে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৩১টি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান ধ্বংসের তথ্য তারা জানিয়েছে। নাদিম মারজান, আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভিয়েতনামের স্বাধীনতা দিবসে নানা আয়োজন, মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও সমরাস্ত্রের প্রদর্শনী। জাপানের বিরুদ্ধে জয়ের ৮০ বছর উদযাপনে চীনের ব্যাপক প্রস্তুতি। ক্যারিবীয় সাগরে নৌবহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজধানী কারাকাসে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রিপাবলিকান নেতা মার্কো রুবিও দক্ষিণ আমেরিকায় রক্তপাত ঘটিয়ে ট্রাম্পের নাম ইতিহাসে রক্তাক্ত করতে চাইছেন। যদিও আগে থেকেই মাদক নিয়ন্ত্রণের কথা বলে আসছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি সংবাদ সম্মেলন করেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র ৮টি যুদ্ধজাহাজ, ১২০০ মিসাইল ও একটি পারমাণবিক সাবমেরিন তার দেশের দিকে তাক করে রেখেছে। তিনি আরও বলেন, এটি অন্যায্য, অনৈতিক ও রক্তক্ষয়ী যুদ্ধের হুমকি। মাদুরো সরাসরি ট্রাম্পকে সতর্ক করে বলেন, রিপাবলিকান নেতা মার্কো রুবিও দক্ষিণ আমেরিকায় রক্তপাত ঘটিয়ে ট্রাম্পের নাম ইতিহাসে রক্তাক্ত করতে চাইছেন। তিনি আরও দাবি করেন, এ ধরনের পদক্ষেপ পুরো মহাদেশ জুড়ে ভয়াবহ যুদ্ধ ডেকে আনবে। শুধু সমালোচনা নয়, আলোচনার বার্তাও দিয়েছেন মাদুরো। যুক্তরাষ্ট্রকে শান্তির পথে আসার আহ্বান জানিয়ে বলেন, ভেনেজুয়েলার সঙ্গে সহযোগিতা চাইলে সবসময় বন্ধুত্বের হাত বাড়ানো হবে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো সরকারের উচ্চ পর্যায়ের অনেকে
কার্টেল দে লস সোলেস নামে একটি নেটওয়ার্কের মাধ্যমে মাদক পাচারে জড়িত। এ নিয়ে ভেনেজুয়েলার রাজনৈতিক বিতর্ক তীব্র হলেও মাদুরো সব অভিযোগ অস্বীকার করে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি মাদুরোকে প্রমাণ করা কঠিন হলেও তার ঘনিষ্ঠ মহলের অনেকে অতীতে মাদক পাচার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ট্রাম্পের শুল্ক নীতির কারণে মেক্সিকোর সীমান্ত শহরে চাকরি হারাচ্ছেন হাজার হাজার কর্মী। বাড়তি মজুরি, রাজনৈতিক সংস্কার আর মার্কিন শুল্ক সব মিলিয়ে শহরটির শিল্প খাত পড়েছে এখন মারাত্মক সংকটে। চলতি বছর জুন পর্যন্ত চাকরি হারিয়েছেন প্রায় 14,000 কর্মী। মেক্সিকোর অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত দেশটির সীমান্ত শহর সিউদাদ হুয়ারেজ, যেখানে কারখানা শিল্প শহরের মোট চাকরির প্রায় 60% যোগান দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির প্রভাব পড়েছে শহরটির শিল্প কারখানাগুলোতে। ইস্পাত, অ্যালুমিনিয়াম, টেক্সটাইল ও গাড়ি শিল্পের ওপর শুল্ক আরোপের অনেক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কারখানা কর্মী ছাঁটাই করেছে, আর কিছু কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। ট্রাম্পের শুল্ক নীতির পাশাপাশি মরার ওপর খাড়ার ঘা হয়ে আছে মজুরি বৃদ্ধি এবং বিনিয়োগ কমে যাওয়া। 2019 সালের পর থেকে উত্তর মেক্সিকোয় ন্যূনতম মজুরি 137% বেড়েছে। এর ফলে বেড়েছে উৎপাদন ব্যয়। অন্যদিকে বিচার বিভাগীয় সংস্কার নিয়ে আস্থা হারায় বিদেশি বিনিয়োগকারীরা। মেক্সিকোর জাতীয় পরিসংখ্যান ও ভূগোল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গেল 2 বছরে হুয়ারেজ শহরে চাকরি হারিয়েছে 64,000 কর্মী, যেখানে চলতি বছর 6 মাসেই চাকরি হারিয়েছে প্রায় 14,000। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে আবারও রাস্তায় নেমেছেন শত শত শিক্ষার্থী। দমন-পীড়নের শঙ্কা থাকলেও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। মাকাসার, জাকার্তা আর লাম্পং শহরে সোমবার ভিড় জমান হাজারো শিক্ষার্থী ও নাগরিক সমাজের সদস্যরা। ব্যানার, প্লেকার্ড হাতে পুলিশের সংস্কারের দাবি জানান তারা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর আশ্বাসেও সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আইন প্রণেতাদের বাড়তি সুযোগ সুবিধা কমালেও মূল দাবি পূরণ হয়নি। এদিন নিহতদের স্মরণে সমাবেশ করে সরকারের কাছে সম্পদ বাজেয়াপ্তের বিল সহ বিভিন্ন সংস্কারের দাবি তোলেন শিক্ষার্থীরা। ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে 8 জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। দক্ষিণ কালিমান্তান থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটি সোমবার সকালে দক্ষিণ কালিমান্তের কোতাবারু থেকে ছেড়ে যায়। গন্তব্য ছিল মধ্য কালিমান্তানের পালাংকারায়া শহরে। নিখোঁজ হেলিকপ্টারটিতে ছিলেন 2 জন ক্রু ও 6 জন যাত্রী। এদের মধ্যে একজন আমেরিকান, একজন ব্রাজিলিয়ান এবং একজন ভারতীয় নাগরিক। মানজিন দামার জলপ্রপাতের কাছে সর্বশেষ অবস্থান শনাক্তের পর 140 জন উদ্ধারকর্মী, পুলিশ, সেনা, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের নিয়ে যৌথ অভিযান শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম বন ও পাহাড়ি এলাকায় 27 বর্গ কিলোমিটার জুড়ে তল্লাশি চলছে। 7 দিন পর্যন্ত অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে উদ্ধারকারী দল। বুলগেরিয়ার আকাশসীমায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের বিমান জিপিএস জ্যামিং ত্রুটির শিকার হয়েছে। সোমবার পোল্যান্ডের ওয়ার্স থেকে বুলগেরিয়ার প্লভদিভের পথে ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এ সময় হঠাৎ করে তার বিমানের স্যাটেলাইট নেভিগেশন সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। বুলগেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলটরা ব্যাকআপ নেভিগেশন ব্যবহার করে বিমানটি নিরাপদে অবতরণ করান। ঘটনাটিকে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় কমিশন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। ইতালির সিসিলি দ্বীপে সক্রিয় আগ্নেয়গিরি এটনায় আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। চারপাশে ছিটকে পড়তে শুরু করেছে লাভা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় উদ্ধারকারী দল। অনুমোদিত গাইডের সঙ্গে পাহাড়ে ওঠা পর্যটকরা আগ্নেয়গিরির লাভার ঝর্ণা নিরাপদে দেখছেন তারা। স্থানীয় নিয়ম অনুযায়ী পর্যটকরা লাভার ধোঁয়ার কাছ থেকে অন্তত 50 মিটার দূরে থাকতে বাধ্য। পাশাপাশি 2500 মিটার উপরে কোনো ভ্রমণকারী অনুমোদিত গাইড ছাড়া উঠতে দেয়া হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের 80 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে চীন। সামরিক কুচকাওয়াজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বুধবারের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।
চীনে ভি ডে পালনের জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি। বেজিংয়ের তিয়ানমেন স্কোয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রতিদিন অংশ নিচ্ছেন মহড়ায়। জাতীয় পতাকার সম্মান প্রদর্শন থেকে শুরু করে ভারী অস্ত্র শস্ত্রের প্রদর্শনী, সবকিছুর অনুশীলন হচ্ছে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে। কুচকাওয়াজে যুক্ত হয়েছেন অনেক নতুন সদস্য, যারা আগে কখনো অংশগ্রহণ করেননি বড় কোনো অনুষ্ঠান বা সমাবেশে। তাদের শেখানো হচ্ছে নানা কৌশল, এমনকি তাদের প্রস্তুত করা হচ্ছে মানসিকভাবেও। মাত্র কয়েকশো মিটারের এই পদচারণায় সৈন্যদের মুখোমুখি হতে হবে নানা জটিলতার। পরিবর্তন করতে হবে 4 ধরনের পদচারণা, কখনো দ্রুতগতি আবার কখনো ধীর গতি। সকল অবস্থাতেই বজায় রাখতে হবে ভারসাম্য। তবে এই দলের পদচারণায় থাকবে না কোনো বাদ্যযন্ত্র, পা মেলাতে হবে কামানের গর্জনে, যা তাদের দাঁড় করাবে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে। দলের নেতৃত্ব থাকবে সামনের সারির 3 স্কোয়াড লিডারের কাঁধে। চকচকে তলোয়ার হাতে ঠিক রাখতে হবে ছন্দ, প্রতিটি ভঙ্গি হতে হবে একই রকম। তাদের ওপরেই নির্ভর করবে পুরো ইউনিটের তাল। 7টি কমান্ডের পর নিখুঁতভাবে থামাতে হবে মার্চ, যেখানে মনোযোগী হতে হয় সকল সদস্যকে। তবে সবচেয়ে বড় দায়িত্ব থাকে পতাকা বাহকের, কারণ পতাকা খোলার মুহূর্তকে ঘিরেই তৈরি হয় আবেগঘন পরিবেশের। তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে জুতার কোণ থেকে শুরু করে নিঃশ্বাসের শব্দ সবই অনুশীলনের মাধ্যমে ঠিক করে নিচ্ছেন সেনারা। প্রত্যাশা কেবল একটি মুহূর্তকে সুন্দরভাবে তুলে ধরা। আগামী 3 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের 80 বছর পূর্তি উদযাপন করবে চীন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতার 80 বছর পূর্তি উদযাপন করল ভিয়েতনাম। প্যারেডে অত্যাধুনিক ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার ও যুদ্ধ বিমান প্রদর্শন করা হয়। ভিয়েতনামের সেনাদের পাশাপাশি অংশ নেয় চীন, রাশিয়া ও অন্যান্য দেশের সামরিক প্রতিনিধিরাও। আয়োজন দেখতে রাজধানী হ্যানয়ের রাস্তায় নেমে আসে লাখো মানুষ। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বাজিন স্কোয়ারে আয়োজিত হয় সামরিক কুচকাওয়াজ। হাজার মানুষ ভিড় জমায় রাস্তায়। কুচকাওয়াজে প্রদর্শন করা হয় সর্বাধুনিক সামরিক সরঞ্জাম। আকাশে উড়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, মাটিতে টহল দেয় ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রবাহী যান। প্যারেডে অংশগ্রহণ করেন হাজার হাজার সেনা সদস্য। ভিয়েতনামের সেনাদের পাশাপাশি এতে অংশ নেন চীন, রাশিয়া ও অন্যান্য দেশের সামরিক প্রতিনিধিরাও, যা আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতার প্রতীক হয়ে উঠেছে। শুধু রাজধানী নয়, উপকূলীয় কামরান, গভীর সমুদ্র উপসাগরেও অনুষ্ঠিত হয় বিশেষ নৌবহর প্রদর্শনী। এ সময় রাশিয়া থেকে আমদানি করা সাবমেরিন ও ফ্রিগেট নিয়ে উপস্থিত হয় ভিয়েতনামের নৌবাহিনী। সামুদ্রিক প্রদর্শনীর মাধ্যমে সামরিক সক্ষমতার জানান দেয় তারা। 1945 সালের এই দিনে বাজিন স্কোয়ারে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন হো চি মিন। 8 দশক পেরিয়ে সে ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি নতুন করে জাগিয়ে তুলল এবারের স্বাধীনতা দিবস উদযাপন। দেশি বিদেশি অতিথির উপস্থিতিতে ভিয়েতনাম তুলে ধরল তাদের সামরিক শক্তি ও জাতীয় ঐক্যের প্রতীক। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে বহু মানুষ। নিহতের সংখ্যা বেড়ে 1100। সুদানে ভূমিধসে অন্তত 1000 প্রাণহানি। গাজার নিয়ন্ত্রণ চেয়ে পর্যটন নগরী বানানোর মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের। ইসরায়েলি হামলায় নিহত 1/2 ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম। এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে নতুন ব্যবস্থা গড়তে চীনের প্রস্তাবে পুতিনের সমর্থন। পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করার ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।